সৃষ্টি সোনার ফসল ভরাও দিয়ে দৃষ্টি সজীব সবুজ এই তো তোমার সৃষ্টি সোনার ফসল ভরাও দিয়ে দৃষ্টি কি অপরূপ বিশ্বটাকে ধরলে তুমি অমহান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সালাম বিনিময় করছেন আপনাদের পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক ওমর আলী ভাই কুন্দগ্রাম মহোদয়কে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম বিনিময় ছাড়া আর এখানে কোনো কিছু বলার নাই, তবে 1 মিনিট সময় আমি চাই নিচ্ছি। আমরা যে সংগঠনটা করি এটা ইসলামী সংগঠন, রাসূলের সংগঠন। রাসূলকে সব জায়গায় মারা হয়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে রাসূলকে অপমান করা হয়। রাজনীতির ক্ষেত্রে আসলেই রাসূলকে অপমান করা হয়। একটা শিশু যখন প্রথমে ভূমিষ্ঠ হয় তার কানে আলাদা রাখাবদ্ধ হয় রাসূলের নামে। একটা লোক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সরাসরি ওদের বিধান মতে রাসূলের বিধান মতে বিয়ে পড়ানো হয়। একটা লোককে যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লাহ আলা রাসূলিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শোয়ানো হয়। আর যখনই আমরা রাজনৈতিক কথা বলি তখনই আমাদেরকে এই ময়দান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সাবধান আমাদের প্রতিপক্ষ। আমরা রাসূলের কাজ করি, আমরা আল্লাহর কাজ করি। কিয়ামতের দিন এই সমস্ত কাজের আমরা যা যা পাবো ইনশাআল্লাহ, আমরা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা জবাব দেওয়ার মতন তহবিল সংগ্রহ করে মৃত্যুবরণ করবো। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওমর ভাইকে অল্প সময়ের ভিতর কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ। যে সকল ভাইরা পিছনে জায়গা আছেন, আমাদের মাঝখানে চেয়ার আছে, কিছু ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে সামনে এসে আমাদেরকে সহযোগিতা করবেন ভাই। আরো বাহিরের লোকজন আসতেছে, আমাদের প্রিয় ভাইরা আসতেছেন, তারা ওখানেই থাকবে। আপনারা মেহেরবানি করে সামনে কাতারগুলি পূরণ করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন কুন্দগ্রাম ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি ভাই মোহাম্মদ নূর মোহাম্মদ ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজকে কাতলা গ্রামবাসী কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি হাফেজ আতোয়ার হোসেন এবং আমাদের উপস্থিত রয়েছেন আদমদীঘি উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলেরই কাঙ্ক্ষিত মেহমান বিশেষ অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক এবং অ্যাডভোকেট। উনি আপনাদের সঙ্গে কথা বলবেন, আমরা শুধু সালাম বিনিময় করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের এই সংগঠনটা কোরআনের সংগঠন।
আমরা সেই জন্য সর্বপ্রথমে মহান মাহবুদের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে নতশিরে সকলেই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়েদেনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অশান্ত পৃথিবীটিকে সুশান্ত করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় শায়িত রয়েছেন, সেই নবী পাকের উপর হাজারো দরুদ এবং সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ চাই এদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চায়, ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চায়। কোরআনের ঘোষণা অনুযায়ী ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা হচ্ছে আইন করে করে ভালো কাজগুলো চালু করতে চায় এবং খারাপ কাজগুলো আইন করে করে বন্ধ করতে চায়। আর এই কাজগুলো যারা করবে আল্লাহর ভাষায় হচ্ছে ওরাই হচ্ছে সফল, ওরাই হচ্ছে জান্নাতি লোক। তো প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না, আসুন আমাদের এই প্রিয় সংগঠনে সকলেই একযোগ হয়ে আমাদের জন্য আমাদের এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক এই মার্কাটিকে সমর্থন দিয়ে একবারের জন্য আমাদেরকে পরীক্ষা করুন এবং আমাদেরকে দেখুন। আমি ইউনিয়ন সেক্রেটারি হিসেবে আমার বিশেষ অতিথির কাছে আবেদন যে এই গ্রামে উনি ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক যদি ওনাকে এমপি হিসাবে কবুল করেন, প্রথমে ইনি এই গ্রামে শুক্রবার মসজিদে খুতবা দেবেন। এবং আমার আরো দাবি, এই গ্রামে উনি যে রাস্তা দিয়ে মসজিদে আসবেন সেই রাস্তাকে যেন পিচ ঢালা রাস্তা করে দেয়। আমার পরবর্তীতে আমাদের কেয়ারটেকার আছেন, উনি এই দাবি জানাবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সিক্রেটারি মহোদয়কে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট মহোদয় হযরত মাওলানা মোহাম্মদ ফাইজুল্লাহ ভাই। তাকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাআব্বানু বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআব্বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। লাখিরাত শুকরগুজার করছি আল্লাহ তাআলার জন্য যে মাবুদ আমাদেরকে আসরের নামাজের অন্তে একটি গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসটা হলো দুপচাচি আদম থেকে এলাকার কেউ অভিভাবক হবেন এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যে মাবুদ আমাদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ লাভ করে দিলেন, এই জন্য সে মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বৈঠকে সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের প্রধান মেহমান এসেছেন। শুধু আমি সালাম দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করো না। সম্মানিত উপস্থিতি আবেদন ভাই, আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূর ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কাতলাবাসীর পক্ষ থেকে, কুন্দরামির পক্ষ থেকে, শিববাটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন তাকে আরো সুস্থ রাখেন, আরো ইলম দান করেন, আল্লাহ পাক তাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন আদমদীঘি উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা গোলাম মুস্তফা ভাই। গোলাম মুস্তফা ভাইকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গণসংগঠনের বাংলাদেশ জামাত ইসলামের কুন্দগ্রাম ইউনিয়নের
এই কাছলা গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত রয়েছেন আদমদিঘি দুপচাচিয়া গণমানুষের একান্ত প্রিয় মানুষ, যিনি শুধু এখানেই নয়, ঢাকার আন্তর্জাতিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানিত এমডি, বগুড়া জেলার বিশিষ্ট ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি, বগুড়া জেলা জামাতের অন্যতম সদস্য, দুপচাচিয়া ইসলামী হসপিটালের সম্মানিত এমডি, দুপচাচিয়া ইউনিয়নের গুনাহার ইউনিয়নের 83% ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান, আদমদিঘি দুপচাচিয়া এলাকার গণমানুষের একান্ত প্রিয় বন্ধু, এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। আজকে উপস্থিত রয়েছেন আদমদিঘি থানা জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব গোলাম রব্বানী সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত কাথলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিনয়ের সাথে আপনাদের সামনে দুই একটি আহ্বান রাখার জন্য উপস্থিত হয়েছি। আবেদনটা হচ্ছে, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন, তখনকার অবস্থা ছিল একটি বর্বর সংঘাতময় অবস্থা। তিনি ব্যক্তিগতভাবে তার জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এই সমাজ ব্যবস্থাটাকে শান্তিময় করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে। বন্ধুগণ, তিনি কি সফল হয়েছে বলেন? আমার কথা আপনারা বুঝতে পারেননি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত ওই সমাজ ব্যবস্থাকে একটি শান্তিপূর্ণ সমাজে রূপদান করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তিনি কি সফল হয়েছেন? কখন সফল হয়েছেন? যখন আর 40 বছর পূর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের ওহী অনুযায়ী জীবন যাপন করার জন্য এই সমাজকে তার কওমকে দাওয়াত দিয়েছেন। যখন এই কোরআন অনুযায়ী সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, ওই বর্বর সমাজ ব্যবস্থা তখন একটি স্বর্ণ যুগের সূচনা হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে যে বাংলাদেশে আমরা বসবাস করছি, যে দেশের বয়স 54 বছর, এই 54 বছরে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বলেন তো এই স্বাধীনতা অর্জন করার যে কারণে অর্জিত হয়েছে, আমরা কি তার স্বাদ পেয়েছি? আজকে আমি বলতে চাই, এই স্বাধীনতার স্বাদ শুধু 71 সালে নয়, আর 24 সনে নয়, হাজার হাজার বছর যদি আমরা এই স্বাধীনতা লাভ করার চেষ্টা করি, তাহলে এই দেশের শান্তি আসা সম্ভব নয়। শান্তি এবং মুক্তির একমাত্র পথ হচ্ছে আল কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে। আসুন, আজকে আমরা আগামী নির্বাচনের মাধ্যমে এই কোরআনকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের শক্তি রয়েছে। এই শক্তিধর মানুষ হচ্ছে আমার সামনে যে ভাইরা বসে আছেন। আমরা এই কোরআনকে এই জমিনে বসবাস করার যে শক্তি, আমরাই হচ্ছে সেই শক্তি। আমাদের এই শক্তিকে প্রয়োগ করে এই আদমদিঘি দুপচাচিয়া এলাকার জামাত মনোনীত এমপি পদপ্রার্থীকে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী দিনে এই কাতলা গ্রামের যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রকে আমরা এই ইউনিয়নের সর্বোচ্চ ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, দুনিয়ার কোনো মানুষের চক্ষু রাঙ্গানিতে এই সমাজ, এই সংগঠন ভয় করে না, বরং এই সমাজ ব্যবস্থাকে কলুষিত করার জন্য যারা চেষ্টা করছে, এই কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে পরাস্ত করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সেক্রেটারি মহোদয়কে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন নশদপীর ইউনিয়নের সম্মানিত আমির মৌলানা এমদাদুল হক সাহেব। ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনাব নূর মোহাম্মদ আবু তাহের উপস্থিত আছেন ইউনিয়ন
জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী সহ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট কাতলা গ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী আদমদীঘি দুপচাঁচা এলাকার জন্য এমন একজন ব্যক্তিকে প্রার্থী হিসাবে আপনাদের মাঝে দাঁড় করে দিয়েছেন, তিনি যোগ্যতার দিক দিয়ে সকলের ঊর্ধ্বে রয়েছেন। এজন্য আগামী বিগত 54 বছরের বাংলাদেশের সৎ নেতৃত্ব না থাকার কারণে বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই। আগামী দিনে বাংলাদেশে শান্তি ফিরে নিয়ে আসার জন্য সমাজের সকল সেক্টরে আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কথা বেশি বলতে চাই না, তবে নসরতপুর ইউনিয়নের আমির হিসাবে আপনাদেরকে বার্তা দিয়ে যেতে চাই, প্রত্যেকটা নসরতপুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে গণভিত্তি তৈরি হয়েছে। 9টা সেন্টারে আমরা দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে আমরা পাস করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা আমাদের মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কাতলাবাসী জিন্দাবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহ্যবাহী কাতলা গ্রামে যুবকদের উদ্যোগে আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা তারুণ্যের অহংকার নূর মোহাম্মদ আবু তাহের নেতৃবৃন্দ সহ সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা ছেড়ে কথা বলবো। আমি যেহেতু এই ইউনিয়নের কেয়ারটেকার, আমার কিছু দাবি দেওয়া। আমি নূর মোহাম্মদ আবু তাহের আমি যে রাস্তা থেকে আসলাম, এই রাস্তা ইট সুলিং দেওয়া আছে, গাড়ি চালা। একজন যদি গর্ভবতী মা 9 মাসের হয়, এই রাস্তা দিয়ে নিয়ে গেলে এমনি বাচ্চা প্রসব করবে। তাই আমি তার কাছে অনুরোধ করব, এখান থেকে মহসিনের চারে ধার দিয়ে এই রাস্তাটা যেন তিনি নির্বাচিত হয়, তাহলে তিনি পাকা করার ব্যবস্থা যেন করেন। 2 নম্বর, আমরা যে মাদ্রাসা দেখছি, এখানে 60 থেকে 70 জন প্রতিদিন পড়াশোনা করা হয়। এখানকার ওযুখানা যদি ডিপ টিউবওয়েল দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবে। আমি তার কাছে সবিনয় নিবেদন করছি এই ডিপ টিউবওয়েলের ব্যবস্থা যেন করেন। এবং মাদ্রাসা মসজিদে কিছু উন্নয়ন, তারা প্রস্তাব করা টয়লেটের জন্য চাইছেন, যদি তাদের এটাও করা যায় তাহলেও সম্ভব হলে নির্বাচিত হলে এই কাজগুলো করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। এরপর যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন আদমদীঘি উপজেলা সংগ্রামী সেক্রেটারি জনাব গোলাম রব্বানী ভাই। গোলাম রব্বানী ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আজকের এই বৈঠকের প্রধান অতিথি আদমদীঘি দুপচাঁচা এলাকার মাটি মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা নূর মোহাম্মদ আবু তাহের সহ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সাথে দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় খুব কম, আমাদের মেহমান কথা বলবেন। আমাদের প্রান্তীয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সেক্রেটারি জেনারেল, যখন ফাঁসি দিতে যাওয়া হচ্ছে সেই রাত্রে তার ফ্যামিলিরা সাক্ষাৎ করতে গেলেন। তিনি বললেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, জায়গা জমি মাপার সময় যদি আধা দেখার যদি চায় তাও ছাড়া দিবে। আরো বলে গেলেন আমার বিপক্ষে যারা ডেকে নিয়ে আসা সাক্ষীতে আজকে ফাঁসির ব্যবস্থা করলো, এরা নিরীহ নিখোঁজ ব্যক্তি, অন্যভাবে নিয়ে আসছে। তার সন্তানদের বললেন এদেরকে মাফ করে দেবে, এদের ব্যাপারে কোনো বিচার দাবি করবে না। সুবহানাল্লাহ। আমার জামাত ইসলাম ক্ষমা করতে জানে, ক্ষমার আদর্শ তারা দেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন ওই মক্কার ঘরের চাবি আল্লাহ রাসূলের হাতে দিলেন, আল্লাহ রাসূল বললেন
চাবি তোমার হাতেই থাকবে। তুমি তোমার নেতৃত্বে আমূল পরিবর্তন হবে, কিন্তু চাবির পরিবর্তন হবে না, ভালো মানুষের যাবে রূপান্তরিত হবে। ঠিক না বেটি? আমাদের যদি ক্ষমতায় আসে, আমাদের কারো উপর জুলুম অত্যাচার করবে না, কারো উপর অন্যায় বিচার করবে না, আমরা ক্ষমাসুলভ আচরণ করব। নূর মোহাম্মদ আবু তাহেরের উপরে গত যে শুক্রবারে আচরণ করা হয়েছে, আমরা ক্ষমাসুলভ আচরণ করব, বৈরভাব করব না। আমি বিশ্বাস করি কাতরা সকল লোক ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের পতাকা তলে এসে তারা নূর মোহাম্মদকে ভোট দিয়ে বিজয় করে ফিরে আনবে। ঠিক না বেঠে? আসুন আপনাদের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয় করে আমরা যেন সংসদে কথা বলার সুযোগ দান করে। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন বহু আকাঙ্ক্ষিত আমাদের জনপ্রিয় নেতা, একটি সংগঠক, একটি প্রতিষ্ঠান, একটি নমিনীয়, আপনাদের সুপরিচিত নূর মোহাম্মদ আবু তাহের। সম্মানিত উপস্থিতি, মার্কা আছে কোন সে মার্কা? আদম দেখি দুপচাচিয়া নূর মোহাম্মদের সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী সমাবেশের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী সাহেব, আদমদীঘি উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা সাহেব, দুপচাচিয়া উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, নরসদপুর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা ইমদাদুল হক সাহেব, গোবিন্দপুর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা ফজলুল ইসলাম সাহেব, আমাদের দুপচাচিয়া সদর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আজাহার সাহেব, এই ইউনিয়নের সম্মানিত আমির সাহেব, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বী কিরাম, যুবক ভাইয়েরা, কুন্দগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম কাথলার সম্মানিত নাগরিক বৃন্দ, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে এই বিকালে স্বাগত। এতগুলো মানুষ আমাদের মতো ক্ষুদ্র মানুষের ডাকে সাড়া দিয়েছেন, এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি বিনম্র কৃতজ্ঞ। আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের সম্মান এবং মর্যাদা উত্তর বাড়িয়ে দেন। আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখানে দাঁড়িয়েছি এক সাগর রক্ত পেরিয়ে। আপনারা জানেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক যুবককে চোখ তুলে ফেলা হয়েছে, অনেক মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে, অনেক মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক শিক্ষকদের শিক্ষকতা বন্ধ হয়ে গিয়েছিল। 5 আগস্টে রব্বুল আলামিন আমাদেরকে একটু ভালো সময় দিলেন। আমরা তখন চিন্তা করেছি রক্তের খেলা কাউকে না কাউকে বন্ধ করতে হবে। যদি রাজনীতিতে রক্তের খেলা চলতেই থাকে, যদি জেল জুলুম মামলা হামলা চলতেই থাকে, আমার পিতারা মূল্য দিয়েছে, আমরা মূল্য চুকাচ্ছি, এরপরে আমাদের সন্তানরাও লড়াই করবে। এই লড়াই অবশ্যই কাউকে না কাউকে থামাতে হবে। আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি আমরা রক্তের হোলি খেলা বন্ধ করে দেব। কোনো মিথ্যা মামলা, নির্যাতন, জুলুম আমাদের সাথে যা হয়েছে আমরা কারো প্রতি তার 0.1% ফিরিয়ে দেব না। এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তের উপরে আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সকল বৈঠকে বলার চেষ্টা করেছি ডেমোক্রেটিক প্রসেসে কেউ না কেউ নির্বাচিত হবে, কেউ না কেউ এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন। বাট গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রত্যেক দল, প্রত্যেক প্রার্থী তার আদর্শের কথা বলবে, তার ইশতেহারের কথা বলবে, তার স্বপ্নের কথা বলবে। নাগরিকদের উচিত
প্রত্যেক প্রার্থীকে বিশ্লেষণ করে, প্রত্যেক আদর্শকে বিশ্লেষণ করে যাকে সুন্দর মনে হয়, যাকে কল্যাণকর মনে হয়, যে আদর্শকে বেটার মনে হয়, সেই আদর্শের পক্ষেই তারা সিল প্রদান করবে ইনশাআল্লাহ। আমি আজকে এখানে বক্তব্য দেওয়ার পরে আমি এই দাবি করব না আমাদের বক্তব্যগুলো একমাত্র বক্তব্য, একমাত্র আদর্শ। আমরা তো আমাদের পক্ষেই বলবো, আমার নেতৃবৃন্দ আমার পক্ষেই বলবেন, আমার দল আমার পক্ষেই বলবেন। ইটস ইয়োর চয়েস, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। আপনি আমাদের বক্তব্য শোনার পরে অন্যান্য দলের বক্তব্যও শুনবেন, তাদের প্রার্থীদেরকেও জানবেন, তাদের আদর্শকেও জানবেন। জানার পরে আপনার স্বাধীন হৃদয়, স্বাধীন মন যেখানে সিল মারতে উৎসাহিত করে আপনি সেখানেই সিল মারবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা বিনীত অনুরোধ করি, আপনারা ভোটের দিন একদিন ক্ষমতার মালিক হয়ে যান, রাইট? ভোটের দিন আপনারা ক্ষমতা পান না? এখন একদিনের ক্ষমতার মালিক হয়ে আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে বাকি 5 বছরও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে পারবেন না আপনারা। ক্ষমতার অপব্যবহার কি? মাত্র একদিনের ক্ষমতা পেয়ে আপনি যদি 500 টাকা ঘুষ নেন তাহলে বাকি 5 বছর নেতারও ঘুষ খাওয়া বৈধ হয়ে যায়। ভাইরা, আপনার সুযোগ ছিল একদিনের ক্ষমতা পেয়ে সৎ থাকার, নির্মোহ থাকার, সততার পরিচয় দেওয়ার, কিন্তু আপনি যদি 500 টাকা ঘুষ নিয়ে ভোট দেন তাহলে কি বাকি 5 বছর ইনসাফ আপনার পাওয়া উচিত? আমি নূর মোহাম্মদ যদি আপনাদের ভোট কিনে নেই তাহলে কি আপনারা এই দাবি করতে পারবেন যে আমাকে তোমরা ইনসাফ দাও? আমি অনুরোধ করি, একদিনের ক্ষমতার আপনার সততার পরিচয় দিতে হবে। আপনার বিনা টাকায়, বিনা থ্রেটে আপনি যদি ভোট দেন বাকি 5 বছর নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারবেন, আমরা সততার সাথে তোমাকে ভোট দিয়েছি কিন্তু তুমি বাটপাড়ি শুরু করেছো। আমরা নির্লোভ থেকে তোমাকে ক্ষমতায় বসিয়েছি, আমাদের ভোট পেয়ে ক্ষমতা নিয়ে তুমি ধরাকে সরাগান করছো, পরবর্তী নির্বাচনে আমাদের বাউন্ডারিতেও তোমাকে ঢুকতে দেব না, বলতে পারবেন না ভাইয়েরা? ভাইয়েরা, আমরা এই জন্য বলি যেদিন আপনি ক্ষমতা পান আপনাকে সৎ থাকতে হবে, তাহলে আপনি সৎ নেতৃত্ব আশা করতে পারেন। আমার ইউনিয়নে মুশকিল হয়ে গেছে, আমার ইউনিয়নে তো ভোট দিয়েছে 83% মানুষ। তো আমি রাস্তাঘাটে গেলেই বলে আমি তো তোমার কাছ থেকে টাকা না নিয়ে ভোট দিছি, আমার ভিজিডি কই? যুক্তি তো ঠিক আছে, তিনি তো টাকা নেন নাই আমার থেকে, ভোট দিয়েছেন, কিন্তু আমি তো সবাইকে ভিজিডি দিতে পারছি না। পাচ্ছি কি? আমি সবাইকে টিসিবি দিতে পারছি না, আমি সবাইকে রেশন কার্ড তো দিতে পারছি না, তারা আমাকে ধরতে পারছে, আমার ভাগটা কই? হ্যাঁ, একটা ডেভেলপিং কান্ট্রিতে, এত মানুষের প্রত্যাশার দেশে আপনাকেও নেতৃত্ব দিতে দিলে আপনি সবার সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। বাট আল্লাহকে হাজির নাজির জেনে কোন নাগরিক যদি বলতে পারে আমি 5000 টাকা ঘুষ নিয়ে, 1 টাকা ঘুষ নিয়ে কারো কার্ড অন্যজনকে দিয়ে দিয়েছি, আমি পদত্যাগ করবো ইনশাআল্লাহ। ভাইরা, আমরা আপনাদেরকে বলি আপনারাও সততার পরিচয় দেবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত আমি প্রশ্ন করতে চাই, এখানে এতগুলো নাগরিক উপস্থিত হয়েছেন, আমাদের দেশের বয়স কত ভাইরা? কত বছর বয়স? এই 54 বছরে আপনারা যেমন স্বপ্নের বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন তেমনটি কি দেখতে পেয়েছেন? আপনি পুলিশকে যেমন দেখতে চান এই পুলিশ কি এখন তেমন? আপনার ভূমি অফিস, ইউনো অফিস, এসিল্যান্ড অফিস যেমন দেখতে চান এগুলো কি এমন অফিস? আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে যেমন দেখতে চান এই স্বাস্থ্য কমপ্লেক্সটা কি এমন? আপনি কৃষি ক্ষেত্রে যেমন দেখতে চান সেটি কি এমন? কেন ভাই? একটা এক্সাম্পল দেই, আমার দেশের বয়স 54 বছর, মাত্র 56% বাংলাদেশের রাস্তা পাকা হয়েছে। বয়স 54 বছর, পাকা হয়েছে 56%, তার মানে বাকি 44% পাকা করতে আরো 42 বছর লাগবে আর কি। আমরা মেনে নিতাম দেশের কেবল স্বাধীনতা অর্জিত হলো, একটু ধৈর্য ধারণ করতে হবে, কিছুদিন পরে আমাদের দেশ পুনর্গঠিত হলে উন্নয়ন হবে। এত উন্নয়ন, আমি লাস্ট গুগলে সার্চ দিয়ে দেখবেন
বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা নিয়ে আপনি একটু মিনিমাম পড়াশোনা করবেন, হতাশ হবেন। এত এত উন্নয়ন, এত এত বাজেট, মাত্র 56% রাস্তা এখন পর্যন্ত পাকা হয়েছে। ভাইরা, আমরা বলি একটা জনদরদি সরকার প্রয়োজন, যে সরকার পেরেশানের সাথে উপলব্ধি করবে আমার জনগণের সংকটটা আমার সংকট। ভাইরা, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য খাত, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম লোকজন হ্যান্ড টু মাউথ। কিছু লোকের সক্ষমতা আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন দিন আনে দিন খায়, আয় ব্যয় সমান, ওনাকে ঋণও করতে হয়। কৃষি প্রধান দেশ। আপনি কি মনে করেন যখন আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার চিকিৎসা নেওয়ার জন্য হেলথ কমপ্লেক্স, সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র, এটি কি আপনাকে চিকিৎসা সেবা দিতে পারে? আমি সব বৈঠকে বলেছি, আপনি যে রোগ নিয়ে যান, ক্যান্সার অথবা আলসার, জ্বর অথবা বাত, কমন একটা ওষুধ নাপা, প্যারাসিটামল, অ্যান্টাসিড আর এসএমসি রোড স্যালাইন। আর একটা সফটওয়্যার মুখে বানিয়ে দেওয়া হয়েছে, বলবেন আর উচ্চারণ করবে জিয়া মেডিকেল যান। আপনি যে অসুখ নিয়ে যান বলবে জিয়া মেডিকেল। তা আপনি এখানে কেন বসে আছেন ভাই? এখানে সরকারের বাজেট কেন আসে? আপনি দেখবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ভালো একটা এক্সরে মেশিন নেই, কোনো ভালো একটা আলট্রা মেশিন নেই। আলট্রা মেশিন থাকলেও আলট্রা ফিল্ম নেই, মেশিনারিজ থাকলেও তা মেশিন চালানোর মতো টেকনিশিয়ান নেই, টেকনিশিয়ান থাকলেও বিশেষজ্ঞ ডক্টর নেই। আমরা 54 বছরেও একটা উপজেলা সদরে ভালো স্বাস্থ্য কেন্দ্র, ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারিনি। ভাইরা, আমরা বক্তৃতায় বলি আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আপনি বলুন তো, কোন সরকার, এই 54 বছরের সরকার কৃষি ক্ষেত্রে আপনাদের কতটুকু ভর্তুকি দিয়েছে ভাইরা? আমি ইউপি চেয়ারম্যান হিসাবে জানি, এই যে ওনারা আমাকে একটা বরাদ্দ দিয়েছে, 280 জনকে দিতে পারবো আমার ইউনিয়নে। 1 কেজি সরিষা বীজ, 10 কেজি ফসফেট আর 10 কেজি ডিএপি, মানে কৃষকদেরকে একটু ভিক্ষা দেওয়া আর কি। মানে আমি তোমাদেরকে ভিক্ষা দিচ্ছি আর মহান দেশ উদ্ধার করছি। ভাইরা, আমার দেশের কৃষকরা কি এই ধরনের ভিক্ষা চায়? আমার দেশের কৃষকরা সারের ন্যায্য মূল্য চায়, ওষুধের ন্যায্য মূল্য চায়, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য চায়। একবার আলু বিক্রি হবে 1200 টাকা মন, আর একবার আলু ফ্রিজে, ওই যে কি বলে আমাদের স্টোর থেকে তোলার নসিব হবে না। এবারে তো আপনারা আলু তুলতেও পারবেন না। পারবেন তুলতে? তাহলে কি আগের বার ফেরেশতা এসে কেনাকাটা করছে, এবারে সব কি ইবলিস আসছে নাকি? এর মাঝখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, একবার দাম বাড়িয়ে দিয়ে পরবর্তীতে কৃষকদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা বিদেশি ষড়যন্ত্র আমাদের দেশে আসে। ভাইরা, আমরা বিনয়ের সাথে বলি, আমার দেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বিদেশে শ্রম দেয়, তাদেরকে কি বলে? রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী খুবই গর্ব করে বলে, আমার দেশের 1 কোটি নাগরিক বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। তা আমি সকল বৈঠকেই বলছি, এই মন্ত্রীর লজ্জা পাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত দেশের নাগরিকদের কাছে। এই দেশ এমন একটা ইকোনমি গড়ে তুলতে পারেনি, এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারেনি, এমন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারেনি যেখানে দেশের লোকদের কাজের ব্যবস্থা করা সম্ভব। ভাইরা, যদি আমার দেশের নাগরিকদের এখন বিদেশে যারা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে, তারা যে বেতন পায় তার 3 ভাগের 1 ভাগ বেতন যদি দেশে পেত, কোন লোক কি বিদেশ যেত? না। তার যৌবনের সেরা সময়ে স্ত্রীকে ফেলে বছরের পর বছর বিদেশ কাটিয়ে দিচ্ছে, বাবা মার খেদমত না করে বছরের পর বছর বিদেশ কাটিয়ে দিচ্ছে, তার সন্তানের কপালে চুমু না দিয়ে বছরের পর বছর বিদেশ কাটিয়ে দিচ্ছে। যদি সে বেতন এখন যা পায় তার 3 ভাগের 1 ভাগ বেতনও যদি পেত, সে কোনোভাবেই এদেশ, এই মাটি, এই কাঁচা বাড়ি ছেড়ে কোনোদিন সে বিদেশ গিয়ে থাকতো না। আমাদের রাষ্ট্রের নাগরিকদের কাছে ক্ষমা চাওয়া উচিত, আমরা সেই দেশ 54 বছরেও করতে পারি না। ভাইরা,
আমরা বলি আমরা 54 বছরে আমরা কি শিক্ষা খাত তৈরি করেছি। এখানে যারা আছেন আপনারা সাক্ষী দেন, যদি আপনার সন্তানকে আপনি দেখভাল না করেন, নজরদারি না করেন, কেবল স্কুল এবং মাদ্রাসা কলেজে পাঠিয়ে আপনার সন্তান কি মানুষ হবে? আপনি কি বিশ্বাস করেন কিনা এটা? তার মানে আমি রাষ্ট্রীয় উদ্যোগে এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়তে পারিনি যে বাবা মার নজরদারি ছাড়াও ভালো সন্তান মানুষ করা যায়। সম্মানিত ভাইরা, আমরা বিনয়ের সাথে বলছি, আমরা বিনয়ের সাথেই বলছি, এমন একটা দেশ আমরা গড়তে চাই যে দেশের ইকোনমি এত সুন্দর হবে যেখানে বিদেশের সকল নাগরিক দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়তে চাই যে শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্র নাগরিকদের দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা দেশ গড়তে চাই যে দেশে কৃষি খাতে সরকার 1000 কোটি টাকা বিনিয়োগ করবে, ভর্তুকি দিবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কৃষকরা বাঁচলে, আমাদের কৃষকদেরকে ভর্তুকি দিলে লস হবে না, এটার আউটপুট রাষ্ট্র পাবে। যদি আমরা উৎপাদন বাড়াতে পারি, বিদেশে যদি আমরা এক্সপোর্ট করতে পারি আমাদের কৃষি পণ্য, বিদেশি ডলার আমরা উপার্জন করতে পারবো। শুধু প্রয়োজন টেকনোলজি এবং কৃষকদেরকে সাহায্য করা। ভাইরা, আমরা স্বপ্ন দেখি এই দেশটাকে 54 বছর পরে সিরাতুল মুস্তাকিমের উপরে তোলার। আমরা বলি আমার কাজ কি? আমি যখন নমিনেশনটা পেলাম তখন নিজে একটু বোঝার চেষ্টা করলাম, অ্যাজ এ এমপি আমার রেসপন্সিবিলিটি কি আসলে। আপনারাও নাগরিকরা মনে করেন এমপির কাজ, এই যে একটু আগেও বললো যে এই রাস্তাটা করে দিবেন, মানে এমপির কাজ খালি রাস্তা করার, মসজিদে টাকা দেওয়া, মন্দিরে টাকা দেওয়া। হ্যাঁ, আমি আপনাদের বকা দিচ্ছি না, এটা একটা কাজ, তবে এটা 20তম কাজ আর কি, খুবই ক্ষুদ্র একটা কাজ। রাষ্ট্র টাকা দিবে, এই টাকা বন্টন এটা আমিও করতে পারবো, আপনিও করতে পারবেন। এটা কোনো যোগ্যতার দরকার নেই। যদি সততা থাকে, আল্লাহর ভয় থাকে, জাহান্নামের মুখোমুখি হওয়ার ভয় থাকে, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা বড় যোগ্যতা না। সরকার দেবে, আমরা ভাগ করে দেব। হ্যাঁ, তবে বিবেচনা করা উচিত কোনটা আগে হওয়া উচিত আর কোনটা, এটা একটা বিবেচনার বিষয়। বাট এমপির মূল কাজ, ভাইরা আমি বলি এমপির মূল কাজ হচ্ছে রাষ্ট্রকে ঠিকঠাক ড্রাইভ করা, আমার দেশের পলিসি নির্ধারণ করা, আমার দেশের বিদেশ নীতি কেমন হবে, শিক্ষা নীতি কেমন হবে, ফরেন ট্রেড কেমন হবে, আমাদের যুবকদের কর্মসংস্থান কেমন হবে, বিদেশ থেকে বিনিয়োগ কিভাবে আসবে, যুবকদের কিভাবে কর্মসংস্থান করা যাবে, নারীদের সিকিউরিটি কিভাবে বাড়ানো যাবে, অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিরাপদ করা যাবে, জননন্দিত করা যাবে, কৃষকদের কিভাবে সহযোগিতা করা যাবে, শ্রমিকদের অধিকার কিভাবে নিশ্চিত করা যাবে, কিভাবে রাতের আধারকে পবিত্র করা যাবে, নিরাপদ করা যাবে। একজন এমপির কাজ পার্লামেন্টে বসে সেই পলিসিগুলো তৈরি করা। আমাকে অনেকে বলে বাবা আমার এলাকায় মাদকের সমস্যা, আমি বলি আপনারা যদি আমাকে এমপি বানান তাও আমি মাদক দূর করতে পারবো না। কেন ভাই? আমি বলি আপনাদের এই কাঁঠালাতে কি মাদক তৈরি হয়? এই আদমদিঘিতে মাদক তৈরি হয়? বগুড়াতে তৈরি হয়? কোথা থেকে তো আসে মাল? ভারত থেকে আসে ফেন্সিডিল, গাঁজা, আর মায়ানমার থেকে আসে ইয়াবা। আপনি মায়ানমারের বর্ডার খুলে দিয়ে রাখবেন, ভারতের বর্ডার খুলে দিয়ে রাখবেন, আর আদমদিঘিতে বসে বক্তৃতা দিবেন মাদক মুক্ত সমাজ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বন্ধ করা সম্ভব হবে না। খুবই সোজা আলাপ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি সব পুলিশ প্রধানকে চিঠি লিখে, বিজিবিকে চিঠি লিখে, যদি ভারতের বর্ডার দিয়ে কোনো গাঁজা, ফেন্সিডিল, হিরোইন প্রবেশ করে, আমি কিছুই করব না, তোমার চাকরি আর তোমার ওই জায়গায় করতে দেব না। যদি মায়ানমারের বর্ডার দিয়ে কোনো মাদক ঢুকে, আর যাই হোক তুমি আর বিজিবির প্রধান থাকতে পারবে না। ভাই মাদক কমবে না বাড়বে? যদি আমি বর্ডার শৃঙ্খলা করে দিতে পারি, তাহলে কি আমার আদমদিঘিতে কাউকে গ্রেফতার করার দরকার আছে? কারো বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার দরকার আছে? আমি কাজের কাজ করব না, মাদকের চালান যত আসে আসুক, হিরোইন যত ঢুকে ঢুকুক, ইয়াবা যত বস্তা আসে আসুক, আমাকে খালি 10% দিলেই হবে। আর মুখস্থ বক্তৃতা দিব, মাদক মুক্ত সমাজ করব। আমি চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর ফেরেশতাকে নিয়ে
অনায়াসে যদি এমপি বানানো হয় আর বর্ডার যদি খুলে দেওয়া হয়, কোনোভাবেই মাদক নির্মূল করা যাবে না। আমরা বলি এমন একটা সরকার গড়ে তুলতে হবে যে সরকার আন্তরিকভাবে চাইবে আমার যুবকদেরকে হেফাজত করা, যুবকদেরকে রক্ষা করা, যুবকদের রক্ষার জন্য বর্ডার সিলগালা করে দিবে, মাদক ঢুকতে দেব না আমরা ইনশাআল্লাহ। ভাইরা, আমার কাজ কি? আমার কাজ আমি একটা স্লোগান দিয়েছি, খুলে যাবে সম্ভাবনার অযুত দুয়ার, আদমদিঘি দুপচাচিয়া হবে জনতার। আমার কাজ কি? আমার কাজ সম্ভাবনার দরজাগুলো খুলে দেওয়া। এই যুবকদের হাতে কাজ না দিয়ে, যুবকদের চাকরির ব্যবস্থা না করে, কেবলমাত্র বকাঝকা করে যুবকদেরকে সৎ বানানো যাবে না ভাইরা। আমার কাজ কি? বিদেশি বিনিয়োগকারীদেরকে বোঝানো, চাইনিজ বিনিয়োগ, ইউরোপিয়ান বিনিয়োগ, ওয়েস্টার্ন বিনিয়োগকারীদেরকে বোঝানো, তুমি তো ব্যবসা করবা, তুমি ঢাকাতে ইন্ডাস্ট্রি করবা, তুমি চলো আমার এলাকায়, আমি তোমাকে কম মূল্যে জমি দিব, আমি তোমাকে কম মূল্যে শ্রমিক দিব, আমি তোমাকে তোমার ইন্ডাস্ট্রি পরিচালনায় তোমার যা খরচ হবে তার 30% খরচ কমে যাবে যদি তুমি আমার এলাকায় ইন্ডাস্ট্রি গড়ে তোলো। তোমার লাভ, তুমি বেশি প্রফিট করবা, আমার লাভ, আমার এলাকার কমপক্ষে 3-4 হাজার মানুষের কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমাকে সিকিউরিটি দিব, আমি তোমাকে কাউকে ঘুষ দিতে হবে না, কেউ লুট করতে পারবে না, কেউ তোমাকে জিম্মি করতে পারবে না। ইটস মাই রেসপন্সিবিলিটি। তুমি বিনিয়োগ করবা, কিন্তু শর্ত হচ্ছে আমার এলাকার লোকদেরকে চাকরি দিতে হবে। সম্ভব না অসম্ভব ভাইরা? এমপি হিসাবে আমার কাজ সম্ভাবনার এই দরজাগুলো ওপেন করা, বিদেশি বিনিয়োগকে এলাকায় নিয়ে আসা। আমি বলি এমপিকে আমি মনে করি একজন উকিল। উকিলের কাজ কি? উকিলের কাজ আদালতে গিয়ে আদালতকে বোঝানো আমার মক্কেলের এইটা এইটা এইটা, এই তো এই জমিটা তার হওয়া উচিত, এই জমিটার এমআর ঠিক আছে, সিএস ঠিক আছে, আরএস ঠিক আছে, কিন্তু জোর করে আরেকজন খাচ্ছে, অথবা ভুয়া ডকুমেন্টস তৈরি করেছে। মাননীয় আদালত, আমার এই মক্কেল নির্দোষ, আমার এই মক্কেলের পক্ষে এই জমির রায় আসা উচিত। আমি মনে করি এমপিও একজন উকিল, তবে এমপির কাজটা আদালতে নয়, এমপির কাজ পার্লামেন্টে। এমপির কাজ জনগণের পক্ষ থেকে স্পিকারকে বোঝানো আমার এলাকার প্রবলেম এই, আমার এলাকার লোকজন দরিদ্র, আমার এলাকায় কর্মসংস্থান নেই, আমার এলাকার পর্যটন নেই, আমার এলাকায় ইন্ডাস্ট্রি নেই। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে বোঝানো আমার এলাকার অর্থ ছাড়টা একটু বেশি হওয়া উচিত। শিক্ষামন্ত্রীকে বোঝানো আমার এলাকার শিক্ষার এই প্রবলেমগুলো দূর করা উচিত। স্বাস্থ্যমন্ত্রীকে কনভিন্স করা আমার এলাকার স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। পর্যটন মন্ত্রীকে কনভিন্স করা আমার এলাকা এই যে কি যেন রক্তদহ বিলে আপনি চাইলেই 500 কোটি টাকা বিনিয়োগ করলে এখানে একটা পর্যটন স্পট হিসাবে গড়ে তোলা সম্ভব। আমার এলাকায় সান্তাহারে একটা স্বাস্থ্য ক্লিনিক প্রায় 15 বছর ধরে অকেজু পড়ে আছে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে দর কষাকষি করে সেটি ওপেন করার ব্যবস্থা করাটাই হচ্ছে এমপির কাজ। ভাইরা, আমি আপনাদের কাছে প্রত্যয় ব্যক্ত করছি, যদি আপনারা আমাদেরকে ভরসা করেন, যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমি প্রথম যে কাজটা করতে চাই, আদমদিঘি আর দুপচাচিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সকে আগে বদলে দেব ইনশাআল্লাহ। এই নাগরিকদের, দরিদ্র নাগরিকরা তারা টাকার 500 টাকা দিয়ে চিকিৎসা করার মতো, 2000 টাকা দিয়ে চিকিৎসা করার মতো স্বাবলম্বিতা তাদের নেই। এই স্বাস্থ্য কমপ্লেক্সে এই নাপা প্যারাসিটামলের বদলে একটা উন্নত, একটা স্কিলড স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দাবি এটা। আল্লাহ চাইলে আমি স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আসবো এলাকায় ইনশাআল্লাহ। ভাইরা, আমি জানতে চাই আপনাদের সন্তান হিসাবে আপনারা কি মনে করেন আমি পার্লামেন্টে গেলে এই কাজগুলো করতে পারবো? এটা আপনারা মনে করেন কি? আমি পার্লামেন্টে গিয়ে বক্তব্য দিতে পারবো, এটা কি বিশ্বাস করেন আপনারা? আমরা কি পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীকে ডিল করতে পারবো? বিশ্বাস করেন এটা? আমরা শিক্ষামন্ত্রীকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ, স্বাস্থ্যমন্ত্রীকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ। আমি একটু আমার সাথে আপনারা একটু চিৎকার করে একটু জানিয়ে দিবেন, আসন্ন নির্বাচনে সত্যপন্থীদের মার্কা কি ভাই? মানুষের মুক্তি মার্কা কি ভাই? সত্যপন্থীদের মার্কা কি ভাই? আদমদিঘির মার্কা, দুপচাচিয়ার মার্কা, এই কাঁঠালার মার্কা, কুন্দগ্রামের মার্কা। আপনারা ইনশাআল্লাহ আস্থা রাখবেন। আমাদেরকে অনেকে বলছে আমরা জিততে পারবো না,
তো আমি বলি যে আমি তো কোথাও বলিনি ভাই যে জয়ের মুসলেকা দিয়ে নির্বাচনে দাঁড়াইছি আর কি। যারা দাবি করছেন তা আপনারা বলেন যে আপনাদেরকে আল্লাহ এসে বলে গেছে অথবা ফেরেশতা কানের কাছে এসে বলে গেছে যে আপনি জিতে গেছেন, তাহলে জিতে যখন গেছেন আবার রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কেন? জিতে গেছেন, একটা ভালো কোর্ট অর্ডার দেন, ভালো একটা টাই অর্ডার দেন, পার্লামেন্টে গিয়ে বলবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, বগুড়া 3 আসন থেকে আমি এখানে এসেছি, বলবেন পার্লামেন্টে গিয়ে। আমি জানি আমাকে অনেক পরিশ্রম করতে হবে, লোকজনের কাছে যেতে হবে, আমার আদর্শের কথা বলতে হবে, আমাদের স্বপ্নের কথা বলতে হবে। আমি দেখতে চাই মানুষের ভালোবাসার শক্তি বেশি নাকি দাম্ভিকতার শক্তি বেশি। আমি দেখতে চাই মানুষের হৃদয়ের শক্তি বেশি নাকি হুমকির শক্তি বেশি। আমি দেখি ক্ষুদ্র ক্ষুদ্র করে মানুষের দরজার কাছে যাব, মানুষের কাছাকাছি পৌঁছে যাব। আল্লাহ যদি চান, আল্লাহ যদি সম্মান দেন, আমরা এই আসন জিতবো ইনশাআল্লাহ, এবং রেকর্ড পরিমাণ ভোট নিয়ে জিতবো ইনশাআল্লাহ। আমরা রেকর্ড পরিমাণ ভোট নিয়ে জিতবো ইনশাআল্লাহ। ওকে, যদি জিততে না পারি নো প্রবলেম, আমরা মনে করব আপনারা যদি আমাদেরকে ভোট না দেন তাহলে আমরা মনে করব আমাদের আরো বেশি চরিত্র অর্জনের দরকার আছে, আমাদের আরো বেশি মানুষের কল্যাণে কাজ করার প্রয়োজন আছে, আমাদের আরো বেশি মানুষের কাছে যাওয়ার প্রয়োজন আছে। তা আমি তো বলি চাচাদেরকে, আমার সাথে যারা থাকে, যে আল্লাহ যদি ঠিকঠাক বয়স রাখে আমি আপনাদের আগেও মারা যেতে পারি, তবে যদি আমি ঠিকঠাক গড় বাংলাদেশের বয়স যা, বেঁচে থাকলে 5 বার ইলেকশন করবো ইনশাআল্লাহ। তাহলে আমার এত তাড়া নাই, আমার এত পেরেশানি নাই। তবে আমি আপনাদের সামনে প্রত্যয় ব্যক্ত করে গেলাম, এই 2 উপজেলায় যদি 10,000 ভোট পাই আমি ফলাফল মেনে নিব। তবে যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, নির্বাচনের দিন রাত্রে ফলাফল আপনারাও মেনে নেবেন ইনশাআল্লাহ। আমি তাদেরকে ফলাফল মেনে নেওয়ার উদাত্ত আহ্বান করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে বলে চুরি করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতছি বলে চুরি করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিতছি বলে চুরি করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিতছি বলে চুরি করছি। খালি দয়া করে সংসদ নির্বাচনে বললেন না এটাও চুরি করে নিয়ে নিচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চুরি করেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূর্খ? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে না তারা ভোট দিয়েছে কি দেয় নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে না তারা ভোট দিয়েছে কি দেয় নাই? যদি মিনিমাম কোনো চুরি হতো আপনাদেরকে সামলানো গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সামলানো যেত না ভাই। আল্লাহর মেহেরবানিতে 4-0 গোল আপাতত দিছি আর কি, আপাতত। আমাদেরকে বলে জিততে পারবো না, নো প্রবলেম ভাই, নো প্রবলেম। এই যে আজকে উপস্থিতি, আমি তো বলি 24-এর অভ্যুত্থানের পরে আমরা সবাই জিতে গেছি আলহামদুলিল্লাহ। আর জয় পরাজয়ের কিছুই নাই। ডেমোক্রেসিতে, গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে। নির্বাচন করলে ফুলের মালা পাওয়ারও লোভ থাকা ভালো, আবার পরাজয়ের ব্যথা সহ্য করারও হিম্মত থাকা উচিত। আমি 28 বছর বয়সে মাত্র 16 ভোটে হেরে গিয়েছিলাম। আল্লাহর মেহেরবানিতে বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিছি। আমি এই নির্বাচনে যদি আমি হারি, বিজয়ী চেয়ারম্যানকে নিজে আমি ফুল দিব ইনশাআল্লাহ, বিজয়ী এমপিকে আমি নিজে ফুল দিব। বাট কেউ যদি পরাজিত হয়, সেই ব্যথা সহ্য করার মতো মানসিকতা প্রত্যেকের আমাদের থাকা উচিত। ভাইরা, আমি আমার মায়েরা আছেন, মায়েদেরকে অনুরোধ করি, সন্তান হিসাবে আমার বাবাদেরকে অনুরোধ করি, কাঁঠালাবাসীকে অনুরোধ করি, এই দলে, এই দেশ, এই গ্রামে বিভিন্ন দলের মানুষ আছেন, বিএনপির আছেন, জামাতের আছেন, আওয়ামী লীগের আছেন, জাতীয় পার্টির আছেন, বিভিন্ন দলের মানুষ আছেন। আমি অনুরোধ করি দল মতের ঊর্ধ্বে উঠে সত্যের জন্য, ইনসাফের জন্য, আদলের জন্য, এহসানের একটা দেশ নির্মাণের প্রশ্নে আপনারা একবার দাঁড়িপাল্লা মার্কাকে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে গেলাম, যদি মনে হয় আমরা একটু বেটার ম্যানেজার,
আমরা এদেশের অর্থনীতিকে নতুন করে সাজাতে পারবো, এদেশের শিক্ষানীতিকে নতুন করে দেখতে পারবো, এদেশের স্বাস্থ্য খাতে মিনিমাম অবদান রাখতে পারবো, এদেশের নারীদের নিরাপত্তা দিতে পারবো, এদেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এদেশের রাস্তাঘাটের উন্নয়ন করতে পারবো, মসজিদ মন্দিরকে আমরা নতুন করে সাজাতে পারবো, এদেশের আর্থ সামাজিক জীবনকে একটু উন্নত করতে পারবো। যদি মনে হয় আমরা বেটার, আমরা একটু বেটার, তাহলে আপনারা আমাদেরকে সমর্থন দেবেন ইনশাআল্লাহ। আর যদি মনে হয় আমরা প্রতারক, আমরা যা বলছি তার সাথে আমাদের চরিত্রের মিল নেই, আমরাও ভণ্ড টাইপের, আমরাও মানুষকে মিথ্যা বলে প্রলোভন দেখাচ্ছি, আপনারা প্রত্যাখ্যান করেন। নো নিড, আপনাদের ভালোবাসা পেলেই এনাফ। যদি আমরা হেরে যাই আর আপনাদের কাছে আসি, আপনাদের সাথে কথা বলতে দেবেন না ইনশাআল্লাহ? আপনাদের বিভিন্ন প্রোগ্রামে যদি আসি, আপনারা আমাদের কথা শুনবেন না ইনশাআল্লাহ? এরকম জিতে যদি হেরে যাই, আবার এসে আপনাদেরকে ধন্যবাদ দিব, আপনাদেরকে জিজ্ঞাসা করব আমাদের কি কি করতে হবে, আপনারা বলেন, আমরা করব সেটা ইনশাআল্লাহ। সম্মানিত কাতলাবাসী, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, এই দেশকে নতুন করে সাজানোর একটা সুযোগ এসে, যারা যে দল করেন নো প্রবলেম। আমি বিএনপির ভাইদেরকে বলি যে আমাদেরকে শত্রু বিবেচনা করবেন না, এই জন্য করবেন না, ডেমোক্রেসিতে আজকে যা করছেন পরবর্তীতে আমাদের আবার লাগতে পারে, আমাদেরকেও লাগবে আপনাদের, আপনাদেরও লাগবে আমাদের। কাউকে ইভেন কারোর সাথে শত্রুতা করা উচিত না। আপনি বলুন তো ভাই, পার্লামেন্টারি সিস্টেমে যদি 300 আসনে এক দল জিতে যায়, তাহলে কি আপনারা খুশি হবেন? তাহলে কি পার্লামেন্ট হলো? পার্লামেন্টে যেমন একটা শক্তিশালী সরকার দরকার, একটা শক্তিশালী বিরোধী দলও। সরকার যদি আমরা গঠন করতে পারি, আমরা দেশের স্বার্থে আমরা আইন তৈরি করব, দেশের স্বার্থে আমরা বাজেট পেশ করব, দেশের স্বার্থে পলিসি তৈরি করব। আর যদি আল্লাহ আমাদের বিরোধী দলে কবুল করে, সরকার যেগুলো বিল উত্থাপন করবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করে পাশ করতে দেব না ইনশাআল্লাহ। যদি বাজেট উত্থাপন করে, সেই বাজেটে কোন খাতে কত বরাদ্দ দিল, শিক্ষা খাতে কত, স্বাস্থ্য খাতে কত, আমাদের রাস্তাঘাটে কত, নিরাপত্তা খাতে কত, আইন শৃঙ্খলার জন্য কত, কেন দিল এটি, কোন পণ্যের দাম কত বাড়ালো, কোন পণ্যের দাম কত কমালো, আমরা পার্লামেন্টে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত পাশ করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা পার্লামেন্টে করতে পারবো ইনশাআল্লাহ? আমি এই কথা বলে বিদায় নিচ্ছি। লাস্ট 54 বছরে এটা ত্রয়োদশ পার্লামেন্ট হতে যাচ্ছে, 13তম পার্লামেন্ট। তার মানে ইতিমধ্যে 12টা পার্লামেন্ট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কাথালাবাসী একটু বলেন তো, 12টা পার্লামেন্টে আমাদের এই এলাকার এমপিরা গিয়ে মাথা উঁচু করে আমাদের এলাকাকে তুলে ধরতে পেরেছে? থাকলে রেকর্ড থাকলে একটু দিয়েন, এই কথা শুনলে একটু কষ্ট পাবেন। আমি একটু ওই গুগলে, ইউটিউবে আমি একটু সার্চ দিয়ে জানার চেষ্টা করছি, দেখি আমার সাবেক এমপিরা কি কি বলেছে। আমি গিয়ে স্পিকারকে ধরবো, মাননীয় স্পিকার, আমার অমুক এমপি এত সালে পার্লামেন্টে এটা বলেছিল, আপনি কোনো পাত্তা দেয়নি, পার্লামেন্ট কোনো পাত্তা দেয়নি। আমি ওই তথ্য সূত্রগুলো চাই, একটু আমাকে পাইলে আপনারা দেবেন আর কি। ভাই, আপনারা আমাকে একটু পার্লামেন্টে পাঠান, আমি আপনাদেরকে প্রত্যয় ব্যক্ত করছি। কি করতে পারবো জানি না, তবে বাংলাদেশকে জানিয়ে দিব আদমদিঘি নামে একটা উপজেলা আছে, বাংলাদেশকে জানিয়ে দিব দুপচাচিয়া নামে একটা উপজেলা বাংলাদেশে আছে, বগুড়া 3 নামে একটা আসন আছে। স্পিকার আমাদের থেকে মাইক কেড়ে নিলে তার সংসদ চালাইতে কষ্ট হয়ে যাবে আর কি। ভাইরা, আমরা আল্লাহর মেহেরবানিতে জামাত এবারে বেশ কিছু ইয়াং প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, আমাদের পাশের আসনেও দিয়েছে। আমাদের মাইক কেড়ে নিলে একটু ঝামেলা তো হবে, কি মনে করেন আপনারা? ভাইরা, আমরা অর্থমন্ত্রীকে প্রশ্নের মুখোমুখি করব, আমরা শিক্ষামন্ত্রী, আমরা প্রধানমন্ত্রীকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি, আর 3-4 মিনিট লাগবে, 3-4 মিনিট সময় তো পাওয়া যাবে না। আমাদের পার্লামেন্টের এই দুপচাচিয়া আদমদিঘিতে বগুড়া 3-এ আপনি এমন এই 54 বছরে এমন একটা বিশেষায়িত প্রজেক্ট বলেন তো যেটা অন্য এলাকায় নাই কিন্তু আমার এলাকায় আছে, একটু বলেন দেখি। একটা প্রজেক্ট আছে? আমরা কেবল টিয়ার আর কাবিখা বিক্রি করে দিয়েছি।
আপনার তো এটা পাবেন যখন আপনি এলজিইডির সাথে যোগাযোগ করবেন, আপনি মন্ত্রীকে ডিল করবেন, আপনি বুঝাইতে পারবেন আমার এই প্রজেক্টটা বাস্তবায়ন করলে রাষ্ট্র উপকৃত হবে। এই যে আমি রক্তদাহ বিলের কথা বলি, একদিন আসার পথে দেখলাম এত চমৎকার একটা দর্শনীয় স্থান, মানুষ নরমালি এখানে যায়, খালি রাস্তাটা সুন্দর এই কারণে। আমরা যদি এখানে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে পারি, একটু খনন করতে পারি, একটু পিকনিক স্পট করতে পারি, একটু নৌকা দিতে পারি, একটু যদি কয়েকটা রেস্টুরেন্ট বানাতে পারি, হাজার হাজার লোক এখানে পর্যটন নগরী হিসাবে এখানে আসবে। হয়তো 500 কোটি টাকা বিনিয়োগ করতে হবে, হয়তো 1000 কোটি টাকা বিনিয়োগ করতে হবে, কিন্তু আমরা যদি বিনিয়োগ করতে পারি তাহলে রাষ্ট্র প্রতি বছর 100-200 কোটি টাকা এখান থেকে প্রফিটও করতে পারবে। আমি চেষ্টা করব রাষ্ট্রের বরাদ্দ বিশেষায়িত প্রতিষ্ঠান, কোনো একটা প্রাইভেট কলেজ, প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউট, প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, পর্যটন নগরী, কোনো একটা বাণিজ্যিকীকরণ প্রচেষ্টা, আমার শাওইল বাজারকে দুনিয়ার বুকে তুলে ধরা, আমার এখানে একটা রেল জংশন আছে, এই জংশনকে দুনিয়ার বুকে যোগাযোগ বাড়িয়ে দেওয়া আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার কাঁঠালাবাসী, আপনারা কি একবার সুযোগ দেবেন আমাদের ইনশাআল্লাহ? দাঁড়িপাল্লা মার্কায় কি সুযোগ দেবেন আপনারা ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনসাফের মার্কায় আপনারা একটু সমর্থন দেবেন এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার মায়েদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার বাবাদের, ভাইদের, চাচাদের সবাইকে দাঁড়িপাল্লার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে একটি ভোট প্রার্থনা করে, আপনার ভোট চাই, আপনার পরিবারের ভোট চাই, আপনার প্রতিবেশীর ভোট চাই, আদমদিঘির ভোট চাই, দুপচাচিয়ার ভোট চাই। আমি সকল নাগরিকদের দলমতের ঊর্ধ্বে প্রত্যেক নাগরিকের আমরা ভোট চাই। দেবেন বাবা ইনশাআল্লাহ? আমি কি কাতলা থেকে একটু প্রত্যাশা নিয়ে ফিরতে পারি? আপনাদের সমর্থন পাবো ইনশাআল্লাহ? আর আমাকে রাস্তার কথা বলা হয়েছে, আমি আপনাদের কাছে, আমি নির্বাচনী বৈঠকে এটা বলতে একটু অস্বস্তি ফিল করি, বাট আল্লাহ যদি আমাকে কবুল করে আমি প্রথম অর্থ বছরে রাস্তাটা করে দিব ইনশাআল্লাহ। কেন বলছি? আমি জানি অলরেডি 400 কোটি টাকার একটা প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আদমদিঘির জন্য 400 কোটি টাকার একটা ফান্ড অলরেডি আলাপ হয়ে আছে। আসন্ন নির্বাচনের পরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বগুড়ার জন্য 5000 কোটি টাকার একটা প্রকল্প প্রপোজড, এটি যিনি এমপি হবেন তিনি ব্যবহার করতে পারবেন। আমি হিসাব করে দেখেছি কেবল আদমদিঘির জন্যই প্রায় 450 কোটি টাকা পাবো। তো আল্লাহ চাইলে রাস্তা করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়। সকলকে ধন্যবাদ। আজকে আচ্ছা, আমি কোন উত্তেজনা, বাবা একটু, বাবা একটু, আচ্ছা এখানে একটা ঘটনা ঘটেছিল, আমি এটা মন থেকে ভুলে গিয়েছি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এটি ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে আমি একটা কথা দিয়েছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে প্রথম খুতবা আমি এই মসজিদে দেবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের কবুল করুক, আপনাদের সম্মান বাড়িয়ে দিক। আমার জন্য দোয়া করবেন, জিতলেও আসি হারলেও আসি আর কি ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। ভাইজান আপনারা কেউ যাবেন না, একটু তবরক আছে, মেহেরবানি করে তবরক নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ যাবেন না, একটু তবরক করা হয়েছে, মেহেরবানি করে তবরক গ্রহণ করে যাবেন। চেয়ারের থেকে ওঠেন না, তবরক যাচ্ছে, আমাদের তবরক যাচ্ছে, এবং নামাজ পড়ে যাবেন, সকলে মাগরিবের নামাজ পড়ে যাবেন, তবরক গ্রহণ করে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের তবরক নিয়ে সহযোগিতা করে যাবেন, কেউ চেয়ার থেকে উঠবেন না। আমাদের ভাইয়েরা যাচ্ছে, আপনাদের সামনে যাচ্ছে, এবং মাগরিবের নামাজ অতি নিকটে, সবাই মাগরিবের নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। এদিকে আসেন, সামনে থেকে আসেন ভাই। যে মেহেরবানি করে কেউ চেয়ার থেকে উঠবেন না।